কি অবস্থা ফারহানা? এই তো আবার জুমে ফেরত আসছিস না? আমরা ভাই এতক্ষণ ক্লাস করছিলাম, মানে এই যে গ্রুপ স্টাডি। কেউ পারে না কি একটা প্রবলেম বললে। আমাদের নিজেদের প্রবলেম নিজেরা সলভ করতে হবে। ওটা এটা তো ভালো। সাথে ইয়েকে নিয়ে নিবা, মিফতাউলকে নিয়ে নিবা। কত বিজি মানুষ, আমাদের টাইম দিবে? বলছো ওকে? হ্যাঁ, গ্রুপে অ্যাড দিছি, হবে এখনো অফলাইন আর কি। আরে ভাই এক্সকিউজ দিবে, আমি পারি না তো। আরে না, ও এরকম করবে না। ও পারলে ওরকম হেল্প করার কথা। ঠিক আছে, তো তাহলে ফারহানা তোমার প্রবলেমস গুলো বলতে থাকো, আমরা সলভ করা শুরু করে দেই। আচ্ছা ভাইয়া, এমসিকিউ নাম্বার 3টা দেখাবা? এমসিকিউ নাম্বার 3, ওকে। হ্যাঁ। এখানের মধ্যে দেখো, তোমার স্টিফনেস যেটা অর স্প্রিং কনস্ট্যান্ট যেটা বলি, হ্যাঁ, তোমার বলতেছে সবগুলো হলো আইডেন্টিক্যাল স্প্রিং। আইডেন্টিক্যাল মানে কি সবার কে সেম হবে। ওকে। আচ্ছা, সবার কে সেম হবে, দ্যাটস ভেরি গুড। এখন বলতেছে কোনটাতে সবচেয়ে বেশি এক্সটেনশন হবে, তাই না? ফোর্স তুমি সবগুলাতে সেম দিচ্ছ, ফোর্স সবগুলাতে সেম দিলা, ভালো কথা। এখন কোনটার এক্সটেনশন সবচেয়ে বেশি হবে এটা বের করবা। ঠিক আছে, ভালো কথা। তো তাহলে হিয়ার ইজ আ ফোর্স এফ, একটা স্প্রিং এর উপরই কত এফ অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতেছে, সো দ্য এক্সটেনশন ইজ ডেল্টা এক্স, এটা ধরে নিলাম। ঠিক আছে। এখন তোমার এইখানের জন্য দেখো, তুমি এইখানে ম্যাচটা ঝুলাইলা যে ফোর্স এফটা দিলা। তো এখন এই স্প্রিংটা কতটুকু ফোর্স পাইতেছে? এই স্প্রিংটা এফ অ্যামাউন্ট অফ ফোর্স পাইতেছে একাই। আর এই দুটা স্প্রিং মিলে কি পাইতেছে? তারা ফোর্সটাকে কি করে নিবে? শেয়ার করে নিবে না, বলো তো? তারা কি আছে, তারা যেরকম পাশাপাশি আছে, দে উইল শেয়ার দা ফোর্স। তো তাহলে এখানের জন্য ফর দিস স্প্রিং দ্য এক্সটেনশন উইল বি ডেল্টা এক্স, ফর দিস স্প্রিং দ্য এক্সটেনশন উইল বি ডেল্টা এক্স বাই 2 বিকজ ফোর্স হাফ হয়ে গেছে। আর এখানের জন্য ফোর্সটা কি হয়ে যাবে? শেয়ার করে ফেলবে। তো তাহলে ওভারঅল এক্সটেনশন এখানের মধ্যে আমাদের একটা সার্টেন একটা ভ্যালু আসবে। হ্যাঁ, দেন তোমার এইখানের জন্য এইটা অ্যাকচুয়ালি বের করে কিভাবে, এটা তোমাদেরকে আরেকটা লিখে দেওয়ার কথা। তোমাদের কি আমি কখনো বলছিলাম এটা ইলেকট্রিসিটি পড়ানোর সময়? আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে রেজিস্ট্যান্স প্যারালেলের জন্য আর সিরিজের জন্য আমাদের আলাদা আলাদা ফর্মুলা আছে না? ওরকম স্প্রিং কনস্ট্যান্টের এটার জন্য আমাদের সিমিলার ফর্মুলা, জাস্ট অপোজিট। যে স্প্রিং যদি আমাদের কি থাকে, সিরিজে থাকে, তখন আমাদের কি হবে? প্যারালেলের রেজিস্ট্যান্সের ফর্মুলার মতো ইউজ হবে। এটা কিভাবে করব আমরা ক্যালকুলেশনটা দেখাইতেছি একটু পরে। তো এখন এখানের জন্য আমার এক্সটেনশনটা কি হয়, এখানের জন্য সে ফোর্স পাইতেছে এটা। এখন ওর এক্সটেনশন হবে ডেল্টা এক্স, ওর এক্সটেনশন হবে ডেল্টা এক্স। এইখানে আমাদের হালকা একটু ভুল গেছে এই ডায়াগ্রামটায়, এটা একটু আমাদের ঠিক করা লাগবে। এটাতে পুরাটা এরকম, ফোর্সটা এরকম, ওই জায়গায় x/2 ওরকম থাকবে না, ওটা বলতেছে। আর এইখানের জন্য আমাদের ফোর্সটা আসলো এফ, এখানের জন্য ফোর্সটা আসলো এফ। সো তাহলে দিস উইল বি এক্সটেনশন x/2 ডেল্টা x/2 ডেল্টা x/2। এখানের জন্য আসলে কিভাবে বের করতে হয় দেখো ফারানা। এখানের জন্য আমাদের বেসিক্যালি ক্যালকুলেশনটা কেমন, ফর স্প্রিংস ইন সিরিজ আর একটার এন্ডে আরেকটা লাগানো, যে সিরিজ কোনটা, এই যে সি তে যেটা, এটা হলো কি সিরিজে লাগানো, তাই না? তো তাহলে ফর স্প্রিংস ইন সিরিজ 1/total stiffness or total spring constant is equal to 1/k1 plus 1/k2. Or for springs in parallel,
or spring in parallel এটার জন্য এই যে টোটাল আমরা ফোর্স দিয়ে দিচ্ছি, বাট আমরা সি তে তো আরো বেশি এনার্জি লাগবে না, কারণ ওখানে দুইটা স্প্রিং আছে, মানে বেশি এনার্জি লাগবে এক্সটেনশন করার জন্য। না না, এখানের মধ্যে দেখো আমি ফোর্সটাকে সেম রাখে তোমাকে ব্যাপারটা ক্যালকুলেট করে দেখাইতেছি সবগুলা। আচ্ছা, যে পুরো সিস্টেমের মধ্যে টোটাল ফোর্সই আমি দিলাম এফ, ঠিক আছে? পুরো সিস্টেমের মধ্যে আমি টোটাল ফোর্সই দিছি এফ। তো এখন আমি প্রত্যেকটার জন্য ইফেক্টিভ স্প্রিং সরি প্রত্যেকটার জন্য আমি ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্টটা বের করব। দেন আমি দেখবো যে কোনটার জন্য আমার এক্সটেনশন বেশি হয়, কোনটার জন্য এক্সটেনশন কম হয়। এখন এখানের জন্য দেখো, ফর দিস ওয়ান ইট ইজ ভেরি ইজি যে এক্সটেনশন হবে ডেল্টা এক্স, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এখন Yup. সি নাম্বারের এটার জন্য দেখো, সি নাম্বারে স্প্রিং গুলা কিসে আছে? সিরিজে আছে। সো তাহলে ফর সি সরি 1/kc is equal to 1/k plus 1/k। k1 k2 আলাদা দিলাম না কেন? বিকজ দুইটা তো আইডেন্টিক্যাল স্প্রিং, সো তাহলে k এর ভ্যালু তো সেম হবে, তাই না? তো এর জন্য দুটোটাকে k লিখছি। তো তাহলে এটা ওভারঅল আমি যদি kc টা বের করি কত আসে? দিস উইল বি k/2। ওকে, তো তাহলে এখানের এইটা তো একাই আছে, সো তাহলে এটার স্টিফনেস হলো k বা স্প্রিং কনস্ট্যান্ট হলো k। সি তে যেটা আছে ওইটার ওভারঅল স্টিফনেস কত আসলো? k/2। ডি তে যেটা আছে, যে ডি নাম্বারে যেটা আছে ওর কি প্যারালেলে কানেক্ট করা, সো প্যারালেলে কানেক্ট করলে পরে ফর্মুলাটা কি হবে? কে ডি ইজ Equals ইকুয়াল to টু কে K1 plus প্লাস কে। তো তাহলে তার ওভারঅল স্টিফনেস কি হয়ে যাবে বা স্প্রিং কনস্ট্যান্ট কি হয়ে যাবে? 2k হবে। 2K. আর ফাইনালি বি নাম্বারের জন্য দেখো, দুইটা প্যারালেলে আছে আর একটা ওই দুইটা প্যারালেলের সাথে সিরিজে, সো তাহলে এই দুইটা প্যারালেলের জন্য কে কে আর এটার জন্য কে, সো তাহলে এই দুইজন মিলে স্টিফনেস হবে 2k, আর ওর সাথে সিরিজে আছে হলো কে। তো তাহলে মনে করো রেজিস্টর গুলা যদি এরকম থাকে যে 1/kb এটা, সো 1/kb ইজ ইকুয়াল টু 1/2k প্লাস 1/k। তো এটার জন্য কত হয়? কে তো সিরিজে না, আমরা ওই প্যারালাল ওটা আমরা 1/k 1/k প্লাস কে হবে না, 1/k কে হবে, কারণ না, সিরিজ। এখানের জন্য দেখো প্যারালেলের জন্য উল্টা, প্যারালেলের জন্য রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলাই যে আমরা সার্কিটে যেটা প্যারালাল ওটা 1/k ধরতাম, আর হ্যাঁ একটা যখন সিরিজ শুধু কে ধরতাম। সার্কিটের ওইটার জন্য রেজিস্ট্যান্সের জন্য 1/k প্যারালেলে থাকলে 1/r আর কি। আর এখানে স্প্রিং এর জন্য আমাদের উল্টা, স্প্রিংটা আমাদের বেসিক্যালি কি ফলো করে? ক্যাপাসিটরের ফর্মুলা ফলো করে, বুঝছো? তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি হবে? 1/kb ইজ ইকুয়াল টু 2k। তো তাহলে 1 প্লাস 2, তো তাহলে kb উইল বি ইকুয়াল টু 2/3k। তো এখন এখানের মধ্যে দেখো কোন k এর ভ্যালু সবচেয়ে কম? যার k এর ভ্যালু সবচেয়ে কম হবে তার ফর দ্য সেম ফোর্স তার জন্য এক্সটেনশনটা কি হবে? সবচেয়ে বেশি হবে না? হ্যাঁ, তো আচ্ছা, তাহলে ইজ এখানের ইকুয়ালস টু মধ্যে কে কোন, এক্স, ওই ফর্মুলা বসায়। হ্যাঁ, তো তাহলে এর জন্য কে হলো জাস্ট কে, বি এর জন্য ওভারঅল স্প্রিং কনস্ট্যান্ট হলো 2/3k, সি এর জন্য হলো k/2, আর ডি এর জন্য হলো 2k। তো তাহলে কোন ভ্যালুটা সবচেয়ে কম? সি। সি, তাই না? k/2, হ্যাঁ, k/2 হলো হাফ। সো তাহলে সি এর জন্য আমাদের ওভারঅল স্প্রিং কনস্ট্যান্ট সবচেয়ে কম। সো ফর দ্য সেম ফোর্স যদি আমাদের স্প্রিং কনস্ট্যান্ট কম হয় তো তাহলে এক্সটেনশন কি হবে? বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। এইটার জন্য আমাদের অ্যান্সারটা হবে সি। আচ্ছা, এরপরে 3 নাম্বারের পর, তো এই ফর্মুলা বইতে লেখা নেই। না এই ফর্মুলাটা বইতে নাই, এর জন্য এটা আলাদা আমার লেকচারের মধ্যে বলার কথা, আমার মনে হয় বলছিলাম, বাট যদি না বলে থাকি তো এখন এখানের জন্য বলে দিলাম, ইউজ করে ফেলবা।
এমসিকিউ নাম্বার 3 এর পর কার কোনটা কোনটা প্রবলেম আছে একটু বলে ফেলো। আমার অনলি 19 এর B2 তে প্রবলেম। 19b2 19B। ওকে 19b2 তুমি এইটাতে আবার আটকাইছো মিফতাহুল। এটা বুকলেটে একবার দেখাইছিলা না? হ্যাঁ হ্যাঁ মনে আছে, ঠিক তা আছে। আবার আটকে গেছে। Okay, so s equal to ut plus half at squared. So s equal to initial velocity যদি 0 হয় so তাহলে ut কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো half at squared। এখন half a যদি কি থাকে? Constant থাকে or acceleration যদি constant থাকে then we can write displacement is directly proportional to time squared। তাই তো? হ্যাঁ Or time squared is directly proportional to displacement or time is directly proportional to root over displacement, তাই না? হ্যাঁ আচ্ছা, তো তাহলে এইটা যদি হয়ে যায় তো এখন এখানের মধ্যে দেখো তুমি যদি প্রপোর্শনালিটিটা ঠিকমতো ইউজ করতে পারো, এখান থেকে আমাদের এক্সপ্রেশন থেকে এমনি দেখা যাইতেছে when displacement হলো s, টাইম হলো t, সো এই রিলেশনশিপ থেকে so when displacement is s by 2 তো তাহলে এই রিলেশনশিপের মধ্যে যদি বসাও কি আসে? টাইম ইজ ইকুয়াল টু রুট ওভার s by 2, তাই না? হ্যাঁ s এর জায়গায় কি বসাই দিলাম? s এর জায়গায় জাস্ট আমরা বসাই দিলাম s by 2 বিকজ ডিসপ্লেসমেন্ট এখন এইটা। তো এটা হলো নিউ টাইম, যে নতুন যে টাইমটা বের করতেছো এই নতুন টাইমটা হলো কত? রুট ওভার s by 2। এখন রুট ওভার s by 2 কে আমরা কি লিখতে পারি? এমন লেখা যায়, দেখো তো মিফতাহুল, রুট ওভার হাফ ইনটু রুট ওভার s। হ্যাঁ লেখা যায়। এখন রুট ওভার s মানে কি? রুট ওভার এস টাইমের সাথে প্রপোর্শনাল। রুট ওভার s মানে t না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে রুট ভাই ওভার টি কেমনে হলো? ইকুয়াল টু সাইন নাই তো, প্রপোর্শনাল জাস্ট। ইকুয়াল টু নাই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি তোমার এইভাবে বুঝতে সমস্যা হয়, এটা বেসিক্যালি এমন আসবে তোমার 1/√2 ইনটু t, এটা আসবে। কিভাবে আসে তোমাকে আমি আবার নতুন একটা ওয়ার্কিং করে দেখাই। হ্যাঁ, এখানের মধ্যে তো ফার্স্ট একবার বের করলাম। এখন তুমি যদি প্রপোর্শনালিটি আর ইকুয়াল নিয়ে একটু প্রবলেম ফিল করো তো তাহলে হোয়াট ইউ ক্যান ডু সামথিং লাইক দিস। ফার্স্টে তো বের করলে এইটা, তাই তো? এখন তুমি হ্যাঁ প্রপোর্শনালিটিটা সরায়ে তুমি একটা কনস্ট্যান্ট আনলা। তো তাহলে k ইজ ইকুয়াল টু কি? t বাই রুট s। ওকে, ভালো কথা, k ইজ ইকুয়াল টু t বাই রুট s। নাও when displacement equals to is equal to s by 2 তখন কি হবে? নিউ টাইম will be equal to k into root over s by 2, তাই না? হ্যাঁ তো এখন এখানের মধ্যে আমার k টা কি আসবে? t by root s, আর এটা কি আসলো? রুট s বাই রুট 2, এমন লেখা যায়? হ্যাঁ তো এই যে এখন আমার রুট এস কাটাকাটি চলে যায় না? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তোমার যদি এরকম ডিরেক্টলি প্রপোর্শনালিটি দিয়ে প্রবলেম হয় তুমি কনস্ট্যান্ট নিয়ে এসে ইকুয়াল দিয়েও করতে পারবা। ওকে,
এক মার্কের জন্য এত কিছু লিখতে হবে ভাই। ওই তো এক মার্কের জন্য, এর জন্য ডিরেক্টলি তুমি প্রপোর্শনালিটিটা ইউজ করলে সাথে সাথে বসায় দিতে পারবা। আর যদি তুমি প্রপোর্শনালিটি ইউজ না করো দেন তাহলে একটু এরকম ক্যালকুলেশনটা করতে হবে। ইদার তুমি নিচেরটা ফলো করলে, নিচেরটা তো আমি জাস্ট এক্সপ্লেইন করার জন্য এত কিছু লিখছি, জাস্ট তোমার মাথায় ফার্স্টে কি চলে আসবে, তুমি এই গ্রাফটা দেখবা, গ্রাফটা এমন শেপের আসে না, গ্রাফটা তো এরকম শেপের যে ডিসপ্লেসমেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি স্কয়ার। তো এখানে থেকে তোমার তখন মাথায় চলে আসবে কি, যে ডিসপ্লেসমেন্ট যখন s, টাইম হলো টি স্কয়ার, তো তাহলে ডিসপ্লেসমেন্ট যখন s/2 হবে তখন টাইমটা কি হবে, নিউ টাইমের স্কয়ার। সো তাহলে the new time will be equal to, the new time will be proportional to root over s/2. এখন root over s is proportional to what, root over s is proportional to t square. তো তাহলে নিউ টাইমের স্কয়ার is equal to root over t এর স্কয়ার। এরপর ওখানে থেকে তুমি রিলেট করতে পারবা, বুঝছো? যদি প্রপোর্শনালিটিটা ইউজ করো তোমার এক ক্লাসে ম্যাথ হয়ে যাবে, যদি ইউজ না করো তো তাহলে একটু এরকম কনস্ট্যান্ট নিয়ে এসে ক্যালকুলেশনটা করতে হবে, বুঝছো ফারানা? আচ্ছা, তো তাহলে মিফতাহুলের তো এটা বোঝা গেছে প্রবলেম। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তো এখন আমরা বাকিদের এরকম প্রবলেম গুলা দেখতে থাকি। তুমি তাহলে একটা কাজ করবা, তুমিও আমার সাথে বুঝানোর ট্রাই করবা, দেখি তুমি কেমন হেল্প করতে পারো। ওকে, ঠিক আছে। তো এরপরে কুমকুম, ফারহানা, তোমাদের বাকি প্রবলেম গুলো বলো। অর্পিতাও তো আসছো। অর্পিতা, তোমাদের প্রবলেম গুলো বলো, কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো ওগুলো আমরা দেখি। এই যে এখন দুপুরবেলা কত সুন্দর ক্লাস নিতেছি, রাতের বেলা যখনই নাকি মে 2 ব্যাচের ক্লাসটা শুরু হয় 8টা বাজলেই হঠাৎ করে ইন্টারনেট গায়েব, ওয়াইফাইও নাই, ফোন ডেটা দিয়েও স্পিড পায় না, কিছুই পায় না, এমন বাজে অবস্থা হয়ে যায়। কমপ্লেন করো। ওটা করছি, এই বান্দরগুলো ওই টাইমে ফোনই ধরে না। চেঞ্জ করে ফেল। আর এইখানে ওরা জাস্ট একমাত্র প্রোভাইডার ওরাই, এর জন্য আরো বেশি ভাবে থাকে। হায় হায়, তাহলে তো সমস্যা। তুমি কানেরটা লাগাইছো? এটা তো বিডি নেট। ওই থাকো। আমি আজকেও লাগাইছি। আচ্ছা, তো তাহলে প্রবলেম গুলো বলো, কোন কোন কোশ্চেনে আর আছে। হ্যাঁ, মে 15 একটা গ্রাফ আঁকতে হয়, এটাতে প্রবলেম হয় যে পার স্কোয়ারে ধরে জুল, ওটা কোনটা, কত নাম্বার? 7 এ ওইটাতে খালি প্রবলেম, বাকিটা আগে থেকে করা আছে। কত নাম্বার আমি শুনি নাই। 17A। এটা, এটাতে কি প্রবলেম? গ্রাফ যে আমরা এই যে পার ওটা ধরি না, পার কয়টা স্কোয়ার পরে ইনটু করি না, ওটা একবার দেখাই দিলে। এইটা এরকম আসলে কাউন্টিং দা নাম্বার অফ স্কোয়ার করতে গেলে ওটা অনেক বেশি টাইম কনজিউমিং। করা যায়, আমি তোমাকে দুইটা প্রসেসই দেখাই দেই, দেখো কোনটা তোমার কাছে ইজি লাগে, ওইটা তুমি ফলো করলেই ভালো। হ্যাঁ, এস্টিমেশন তো ফাইনালি এস্টিমেশনে, তুমি তো এক্সাক্ট ভ্যালু পাবা না, দে উইল অলসো অ্যালাউ আ রেঞ্জ ফর ইউ। সো তাহলে হোয়াট ইউ উইল ডু, তুমি এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এমন একটা কাজ করলা, কি করলা, ফার্স্ট অফ অল ইউ, এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে আঁকি, ব্ল্যাক কালার মিশে যাইতেছে এটার সাথে। সো আমি এই পার্টটা 1 মিটার এক্সটেনশন পর্যন্ত আই এম কনসিডারিং যে এই জায়গাটা কি আছে, পারফেক্ট একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে এই রিজিয়নটা, দিস রিজিয়ন ইজ আ পারফেক্ট ট্রায়াঙ্গেল, আমি অ্যাজিউম করে নিলাম। এন্ড এই জায়গাটা আমি অ্যাজিউম করলাম যে দিস ইজ আ মোর অর লেস আ গুড অ্যাপ্রক্সিমেশন ফর আ ট্রাপিজিয়াম। ঠিক আছে? ওখানে একটু কার্ভ না? হ্যাঁ, কার্ভ আছে এখানে, তো একটু তো আমাদের কম ওভার এস্টিমেট আর আন্ডার এস্টিমেটের কাহিনী আসবেই।
ম্যাথসে যেরকম ট্রাপিজিয়াম রুল করতা না, ওখানের মধ্যে তো এক্সাক্ট কখনো ভ্যালু পাইতা না, আমাদের একটু বেশি বা কম। এখানে এস্টিমেটের কথাটাই বলছে, এর জন্য যে আমরা কি করব, এখানের মধ্যে থেকে এস্টিমেট করে বের করব, এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না। সো এখানের জন্য আমরা কাজটা কি করব, এই যে এই পার্টটুকু will be considered as a trapezium and এই পার্টটুকু will be considered as a triangle. তো এখন এখানে অনেক তাড়াতাড়ি আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে, টাইম সেভিং। সো হাফ ইনটু 1 ইনটু এটা কত 5 পয়েন্ট, দিস ইজ 7.5, সো তাহলে 5 ঘরে 7.5, এক ঘরে 0.5, তো তাহলে এটা 6, তো 6 কিলো নিউটন, তো কিলো মানে 1000, সো তাহলে মাল্টিপ্লাইড বাই 1000, তো তাহলে এখানে 6000 বাই 2 করলে কত আসে 3000 জুল। তো ফার্স্টে ট্রায়াঙ্গেলের এরিয়াটা আসলো 3000 জুল, আর ট্রাপিজিয়ামের জন্য হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, সো এটা হলো 6 আর এটা কত 10.5, সো তাহলে 6 প্লাস 10.5 মাল্টিপ্লাইড বাই 0.5 হলো হাইট, তো তাহলে 6 প্লাস 10.5 16.5, 16.5 বাই 2 8.25, 8.25 ইনটু 0.5, আচ্ছা এখানে তো আবার ইনটু 1000 আছে, তাহলে 8.5 ইনটু 500, তো 8 5s are 40, তো তাহলে 4000 আর 0.5 ইনটু তাহলে 4250, তো তাহলে এই দুটো প্লাস করলে কত হয় 7250 আসে, 7250 আসবে যদি আমরা দুইটা প্লাস করি। তার অ্যানসারে কত দিছে, রেঞ্জটা 17 এর এ, তাই না? হ্যাঁ 6.8 to 7.2 কিলো জুল। 6.8 থেকে 7.2, তো তাহলে আমাদের আসছে কত, আমাদের ওইটা ওরকম অ্যাপ্রক্সিমেটলি মিলে গেছে। যদি আমরা কি করি, টু সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালু দিতে হবে, তো তাহলে আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে যদি এটাকে রাউন্ড আপ করি, তো তখন কত আসবে 7.2 কিলো জুল। ঠিক আছে, এখানের জন্য আমরা, তুমি তো বলছো যে কাউন্টিং দা নাম্বার অফ স্কোয়ারস এর প্রসিডিওর দেখাইতে, এটা তো আমি ফার্স্টে অ্যাপ্রক্সিমেশন করলাম, ওই যে ট্রায়াঙ্গেল আর ট্রাপিজিয়াম ধরে নিছি, তাই না? এখন আমরা যদি কি করি, এটা এখন মুছে দেই, বুঝছো তো প্রসিডিওরটা? হ্যাঁ তো এখন আমরা যদি কাউন্টিং দা নাম্বার অফ স্কোয়ারস এর প্রসেসে যাই, তখন এটা কি করব দেখাই। ওকে, so now what we will do, স্কোয়ারটা আমরা কোন স্কোয়ার কনসিডার করব, দিস, এইটাকে আমরা একটা স্কোয়ার কনসিডার করতেছি। ওকে, দিস ইজ আওয়ার স্কোয়ার। তো একটা স্কোয়ারের এরিয়া কত, এটা হলো 0.75, তো তাহলে একটা স্কোয়ারের এইটা হলো 0.25 মিটার, আর এটা কত 2.5 কিলো নিউটন, তো তাহলে 2.5 ইন্টু 1000 ইন্টু 0.25, তো তাহলে ওখানে 25, এখানে 25 ইন্টু 25 525 নাকি, তো 525 জুল। তো একটা স্কোয়ারে কত, একটা স্কোয়ার, 625, আচ্ছা সরি 625, সরি, so this will be 625, তো একটা স্কোয়ারের এরিয়া কত এটা আমরা বের করে রাখলাম। এখন আমরা কি করব, আমরা দেখবো যে কয়টা স্কোয়ার আছে, তো আমরা এখানের মধ্যে গুনি কত পর্যন্ত, আমরা 1.5 পর্যন্ত তো নিব, তাহলে এখানের জন্য গুনবো যে কয়টা স্কোয়ার আছে, 1 2 3 4 5 6, ফার্স্ট এর যেটা এই যে 7, দেন 7টা আমাদের এরকম কমপ্লিট স্কোয়ার আছে, আমরা নাম্বার দিয়ে দিই 1 2 3 4 5 6 7, 7টা কমপ্লিট স্কোয়ার পাইছি। এখন এইটুকু আর এইটুকু মিলায়ে, ঠিক আছে, আমরা এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেট করতে পারি যে
একটা স্কোয়ার এখানের মধ্যে মিলতেছে, তো তাহলে এটা হলো 8, এই দুইটা মিলে। এরপর কি করা যায়, এরপর এরকম করা যায় যে এই যে আমাদের এইটা আর এই যে এই উপরের এইটা, এই দুইটা মিলে আরেকটা স্কোয়ার বানাইতেছে, তো তাহলে দিস উইল বি নাম্বার 9 স্কোয়ার। এরপর এইটা অলমোস্ট একটা স্কোয়ারের সমান, আর এই দুইটা মিলে একটা স্কোয়ার, তো তাহলে 10টা, তো 10.75টা স্কোয়ারের মতো আছে। হ্যাঁ, হ্যাঁ 10.75টার মতো আছে স্কোয়ার, তো তাহলে 10.75 ইনটু 625 করলে যা আসবে ওইটা হবে কি আমাদের এরিয়া আন্ডার দা গ্রাফ। বুঝতে পারছো? কত আসে দেখো তো একটু। 6.7 না? 625 ইনটু 10.75, Six seven one 8.75. 6718.75, 6718.75, তো তাহলে 6700 জুল আর 6.7 কিলো জুল। ওরা কত দিছে, 6.8 থেকে দিছিল নাকি? 6.8 থেকে দিছে, তো তাহলে আমাদের এখানে আর একটু কম করে ধরছে মোস্ট প্রবাবলি, ওরা তাহলে 11টা স্কোয়ার ধরে নিচ্ছে মনে হয়। ওরা তাহলে ডিরেক্টলি 11টা স্কোয়ার ধরছে। 11টা স্কোয়ার ধরলে কত আসে? 6.875। 6.875, সো ওরা 11টা স্কোয়ার ধরছে। বুঝছো? যে এইখানের মধ্যে আর একটু, এই যে এইখানের মধ্যে আর একটু এক্সট্রা আছে, এমন এমন জায়গাগুলো মিলায় তারা আর একটু বাড়ায় বাড়ায় ধরছে আর কি। ঠিক আছে, তো এটা হলো কাউন্টিং দা নাম্বার অফ স্কোয়ারের প্রসেস। বুঝছি ভাইয়া। ওকে, এরপরে আর বাকিদের কার কোনটা কোনটা প্রবলেম ফেস করলা? আর বাকিরা কি প্রবলেমে পাবো নাই নাকি? ভাইয়া 16 এর বি। 16 এর বি, ওকে। এটা 16 এর বি, explain how the magnitude and the angle of the force must change in order to make the suitcase accelerate horizontally. Now first বলো, in order to make something accelerate what you need to do, তার উপর একটা আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট করতে হবে, তাই না? তোমার কোন একটা অবজেক্টকে অ্যাসেলারেট করানোর জন্য দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অর আ রেজাল্টেন্ট ফোর্স ইন দ্যাট ডিরেকশন। সো এখন তুমি কোন ডিরেকশনে তাকে অ্যাসেলারেট করাইতে চাও? হরাইজন্টালি অ্যাসেলারেট করাইতে চাও। তো তাহলে তোমার এখানের মধ্যে একটা ব্যাপার মাথায় চলে আসবে কি, as of now or as of the condition explained in the question, এখানে সে অ্যাসেলারেট করতেছে না, এখানে সে কি করতেছে, কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। তো এই কোশ্চেনের এখানে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে কেন? বিকজ দ্য ফোর্স দ্যাট দ্য পারসন ইজ এক্সার্টিং ইজ 80 নিউটন and the angle the suitcase is creating with the horizontal is কত? 65. So these are the two variables, okay, যে the actual force applied by the person pulling the suitcase and the angle created with the horizontal, these are the two defining factor যেটার উপরে কি করবে, আমাদের horizontal component of the force টা ডিপেন্ড করবে। horizontal component of the force কি হবে?
80 cos 65। এখন তুমি কি করতে চাও, ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দিস ভ্যালু। এই ভ্যালুটাকে ইনক্রিজ করার জন্য তুমি দুইটা কাজ করতে পারো। দেখো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ইনক্রিজ দ্য ফোর্স দ্যাট ইউ উইল অ্যাপ্লাই। তুমি ফোর্সের ভ্যালু বাড়ায় কি করতে পারো, তোমার the force exerted in the horizontal direction এর ভ্যালুটা বাড়াইতে পারো, or cos এর অ্যাঙ্গেল সময় ডিক্রিজ করতে পারি। ভেরি গুড, অ্যাঙ্গেলটা আমরা কি করতে পারি, ডিক্রিজ করতে পারি। কেন? বিকজ cos এর ভ্যালু, cos থিটার ভ্যালু, থিটার ভ্যালু যত ইনক্রিজ করবে তত cos থিটার ভ্যালু কি করে, ডিক্রিজ করে। সো তাহলে অ্যাঙ্গেল যত কমাবা তত cos থিটার ভ্যালু কি হবে, তত ইনক্রিজ করবে। সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান চেঞ্জ টু থিংস, either you change the actual force that you are applying or you can decrease the angle the suitcase is making with the horizontal. তো তাহলে এই দুইটা চেঞ্জ আনলে পরে তুমি কি করতে পারবা, there will be an unbalanced force in the horizontal direction which will make the suitcase accelerate horizontally. আমরা এটা দেখে অ্যানসারে তারা কি বলছে 16 এর বি, রাইট? 4টা পয়েন্ট কি দেব? এটা তো আমার 2টা পয়েন্ট আসছে, 2টা লিখেছি, বাট আমি 4 মার্কস কোথায় পাবো? এই যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল দেখো একটা জিনিস, একটা তো হরাইজন্টাল কম্পোনেন্টটা বাড়তে হবে। সো হরাইজন্টাল কম্পোনেন্টটা বাড়ার জন্য তুমি ম্যাগনিটিউড ইনক্রিজ করলা অর অ্যাঙ্গেল ডিক্রিজ করলা। তোমার আরেকটা মার্ক তাহলে কোথায়, তোমার সুটকেসটা তো ভার্টিক্যালি কি থাকতে হবে, স্টেবল থাকতে হবে। তার ওয়েট যেটা আছে, তার ওয়েটটাকে কি হইতে হবে, তার ওয়েটটাকে আমার নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড এইগুলা মিলে কি করবে, ব্যালেন্স করবে না? একটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স আর একটা হলো দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। এই দুইটা মিলে কাকে ব্যালেন্স করবে, ওয়েটকে ব্যালেন্স করবে। সো ভার্টিক্যালি দ্য মোশন মাস্ট বি সেম, সো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স মাস্ট বি সেম, কিন্তু তোমার হরাইজন্টাল কম্পোনেন্টটা ইনক্রিজ করতে হবে তাহলে যেন হরাইজন্টালি সে কি করতে পারে, অ্যাসেলারেট করতে পারে। এখন হরাইজন্টালি অ্যাসেলারেট করার জন্য তুমি দুইটা জিনিস চেঞ্জ করতে পারো, ইদার increase the magnitude of the force applied or decrease the angle created with the horizontal or do both। ঠিক আছে? সো এটা হলো আমাদের 4 মার্ক। একটা হলো হরাইজন্টাল কম্পোনেন্ট বাড়াইতে হবে, এটা বলাতে 1 মার্ক, ভার্টিক্যাল কম্পোনেন্ট ফিক্স থাকবে এটাতে সেকেন্ড মার্ক, দেন ম্যাগনিটিউড এন্ড অ্যাঙ্গেল এই দুটো যে চেঞ্জ করবে এটা নিয়ে বাকি দুইটা মার্ক। আচ্ছা এই মিটিংটা টাইম বাকি নাই, তোমরা নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো। হ্যাঁ, অর্পিতা কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া, বুঝেছি। ওকে, এরপরে আর কোনটা কোনটা প্রবলেম? ভাইয়া, I had a question yesterday and you told me that you're going to solve it today. বুঝি নাই কি Another, বলছো? like I said, I had a question yesterday that I told you about, and you told me that you're going to ওই যে ওইটা solve ওই it. ইউনিট 2 এর ওইটা যে, জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ওইটা দেখাই দিব যে এইটা এই কোশ্চেন পেপারটা শেষ হয়ে গেলে দেন তোমার কোশ্চেনটা আলাদা করে আমি দেখাই দেব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই পেপারের কোশ্চেনটা বাকি সবার কোশ্চেনগুলো দেখে নেই, কারণ কি কোনো প্রবলেম আছে নাকি, যদি না থাকে দেন তোমার ওই ইউনিট 2 এর কোশ্চেনটা আমরা দেখে ফেলবো। ফারহানের কি আর কোনো প্রবলেম আছে? ইউনিট 2 তে তো যে পোলারাইজেশন প্রবলেমটা ছিল, কিন্তু বলছো ভিডিও বানাইলে দিবা। কোনটাটা পোলারাইজেশন? ওইটাই রিফ্লেক্ট করে সারফেস দিয়ে, আর ওই কেমিক্যাল একটা রিলেটেড জিনিস ছিল। ওইটা কি ছিল আমার ঠিক মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটা দেখি। তুমি আমাকে একটা ডিটেইলসটা একটু ইনবক্সে বলো যে কোন জিনিসটা নিয়ে বলছিলাম যে কি দিব, তো তাহলে পরে আমার মনে পড়বে আর কি। হ্যাঁ, এই টুইন বিম অসিলোস্কোপের ভিডিওটা দিছিল, পরে ডিফ্র্যাকশনের এটা ছিল। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখতেছি আমি। তো তাহলে
এই পেপার রিলেটেড যদি কোনো প্রবলেম না থাকে দেন অর্পিতা আমাকে গতকালকে একটা কোয়েশ্চেন দিছিল ইউনিট 2 রিলেটেড, ওই কোয়েশ্চেনটা ভাইয়া আমি, ওটা ইউনিট 3 এর ছিল। unit 3 এর ছিল। আচ্ছা ঠিক আছে, ওইটা আর কি ওয়েবস রিলেটেড দেখছিলাম, তো আমি ভাবছি যে ইউনিট 2 জি ভাইয়া। নাই। Unit 3 May 2013. আচ্ছা, সো তোমার যেন কোন পার্টে প্রবলেম ছিল এখানে? Question 8. 8 এর B. 8 এর বি। আচ্ছা, এটা আমাদের এত বেশি টাফ না, দাঁড়াও আমি এটা স্ক্রিনটা শেয়ার করে দেন দেখাচ্ছি কোশ্চেনটা সবাইকে। I don't know the question. Literally went right over my head. আচ্ছা, সো এইখানে মেইন যে কোশ্চেনটা দেখো, তোমার বি নাম্বারে কি জিজ্ঞাসা করছে? বি নাম্বারে জিজ্ঞাসা করছে যে the equation for the experiment is derived from EV is equal to HF. EV টা কি? It is the energy, তাই না? EV হলো আমাদের এনার্জির আরেকটা ফর্মুলা, যে ইলেকট্রিক্যাল এনার্জি ইকুয়াল টু কি মিফতাহুল? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ আমরা লিখতে পারি না? হ্যাঁ Electrical energy is equal to charge into voltage. Now, if the charge is equal to the charge of an electron and if it is moved through a potential difference of voltage V, so tahole this is the electrical energy and this energy is equal to HF. এখন কোশ্চেনে যেটা জিজ্ঞাসা করছে দেখো অর্পিতা, এটা আমাদের অলওয়েজ কি করতে হবে? You will have to compare it with the equation of a straight line. Now, in order to do that, তোমার এখানের মধ্যে দেখো কোশ্চেনে বলছে 1/λ। নাও এটা দেখে তোমার একটা ব্যাপার মাথায় চলে আসা দরকার কি, এখন আমার ইকুয়েশন যেটা দেওয়া আছে, এই যে উপরে যেটা দেওয়া আছে, এখানে তো কোনো ল্যামডা নাই, সো তাহলে কার সাথে ওয়েভলেন্থটাকে রিলেট করা যায়? ফ্রিকোয়েন্সির সাথে, তাই না? আমরা কি জানি দেখো তো অর্পিতা, যে c is equal to f lambda, রাইট? জি ভাইয়া। সো তাহলে c is equal to যদি f lambda হয়, সো তাহলে f এর জায়গায় কি লেখা যায়? c by lambda লেখা যায়। হ্যাঁ। তো তাহলে we can write something like this, যে ev is equal to h into c by lambda। এখন এই জিনিসটা আমি একটা কাজ করি, নোটপ্যাডের মধ্যে ড্র করি। এখানের মধ্যে দেখি কি ছিল আমাদের ইকুয়েশনটা, EV is equal to HF or EV is equal to H into C by lambda, or V টাকে যদি জাস্ট সাবজেক্ট করি দেন কি আসবে? H C by E lambda। তো এখন আমরা ল্যামডাটাকে আলাদা করে লিখতে পারি, এরকম লেখা যায় না? দেখো তো অর্পিতা। জি ভাইয়া। তো এখন আমাদেরকে গ্রাফটা আঁকতে বলছে কিসের? voltage on the y-axis and 1/λ on the x-axis. Now comparing with the equation of a straight line, y is equal to mx plus c. Over here there is no plus c, so it means it is 0. তো এখান থেকে আমরা কি বুঝলাম? যে the graph will pass through the origin. x-axis এ আমরা 1/λ প্লট করব আর y axis এ আমরা ভোল্টেজ প্লট করব, সো the gradient of the graph will give us what? hc by e. তো এইভাবে আমরা কম্পেয়ার করে এমন প্রুফ করতে পারি, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। আরেকটা জিনিস একটু কনফিউশন ছিল, যে এক্সপ্লেইন এই জায়গাটা কি এক্সপ্লেইন করবেন একটু আবার বলুন। এটা 3 মার্কের জন্য এটা লেন্দি প্রসেস না? হ্যাঁ। লেন্দি
কি বলছে যে explain why a graph of v on the y axis and 1 by x on the 1 by lambda on the x axis should be a straight line and show that the gradient of the line will be hc by e. তো এটা তো আমাদের শো হইছে। ইন ওয়ার্ডস আর কিছু এক্সপ্লেনেশনের দরকার নেই। এখানের মধ্যে এই যে তুমি এই শোটা করার পর এই যে এই সার্কেল সার্কেল দিয়ে যে কোরিলেট করলা, দেন এখন তুমি নিচে আবার সেম জিনিসটাই কোশ্চেনের সেম জিনিসটাই আবার এখানের মধ্যে রিপিট করবা। হোয়াট ইউ উইল সে, বলবা যে সো a graph of v on the y-axis and 1 by lambda on the x-axis will give a straight line through the origin কিভাবে বুঝলাম অরিজিন দিয়ে যাবে? বিকজ প্লাস সি বলতে আমাদের কিছু নাই, সো তাহলে দ্যাট ইজ 0। ইট মিন্স y ইন্টারসেপ্টের ভ্যালু 0 মানে কি ইট উইল পাস থ্রু দ্য অরিজিন and the gradient of the line and the gradient will be hc by e, which is a constant. h একটা কনস্ট্যান্ট, c is the speed of light, e is the charge of an electron। এখানে কোনো ভেরিয়েবল আছে? all the values are constant। সো তাহলে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় it implies that the graph will be a straight line। আর একটা কার্ভ হইলে কি হইতো? একটা কার্ভ হইলে তার গ্রেডিয়েন্ট অলওয়েজ চেঞ্জ হইতে থাকতো, তাই না? তো তাহলে একটা কার্ভ আর একটা স্ট্রেট লাইনের মধ্যে ডিফারেন্স কি? একটা কার্ভের গ্রেডিয়েন্ট আমাদের জায়গায় জায়গায় চেঞ্জ হইতে থাকে, আর একটা স্ট্রেট লাইনের জন্য গ্রেডিয়েন্টটা কি থাকে? অলওয়েজ ফিক্সড থাকে। and the gradient will be this, which is a constant, তুমি সাথে এক্সপ্লেনেশন চাইলে দিতেও পারো যদি তোমার সেফ ফিল না করো। where h, c and e all are constants। so h ও একটা কনস্ট্যান্ট, c ও একটা কনস্ট্যান্ট, e ও একটা কনস্ট্যান্ট। সো তাহলে তাদের এই কম্বিনেশনটা কখনো কি হবে না? ভ্যালুটা চেঞ্জ হবে না। ওকে, তোমার x আর y অ্যাক্সিস এর ভ্যালু যতই চেঞ্জ হোক না কেন the gradient will always remain fixed। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ভাইয়া বলো। তুমি মে 19 ইউনিট 1 পেপারটা সলভ করো প্লিজ। ওই পেপারটা অনেক টাফ। মে 19 ইউনিট 1? হ্যাঁ, নিউটা। বুঝতে পারছি, ঠিক আছে। সো তাহলে আমরা এই উইকের জন্য তাহলে মে 19 ঠিক করি নাকি? পারা না? হ্যাঁ, তোমার ইচ্ছা কি? রিসেন্ট নয়, 1 বছর আগে। হ্যাঁ, রিসেন্ট ইয়ার। এটা আর কি একদম নতুন সিলেবাস, তোমরা মেইনলি যেটায় পরীক্ষা দিবা ওই টাইপের কোশ্চেন গুলা পাবা। ইউনিট 3 এর মধ্যেও যেমন টাইপের কোশ্চেন ফেস করার কথা ওইরকম পাবা, ঠিক আছে? সো তাহলে মে 19 এই উইকের জন্য লাইক টিউসডেতে ইউনিট 2, থার্সডেতে ইউনিট 3, সানডেতে ইউনিট 1। ওকে, তো তাহলে মে 19 এর এটা সলভ করার পর আমরা মক স্টার্ট করে দিব যেটা বলছিলাম, ঠিক আছে? মিফতাহুল, মে 19 এর পেপারগুলো একটু একটা কাজ করে দাও, তোমার কাছে 3টাই আছে না? হ্যাঁ আছে। তো তাহলে তুমি একটু একটা কাজ করো, গ্রুপের মধ্যে পেপারগুলো দিয়ে দিও, যে কেউ যদি এরকম পেপারগুলো না পায় তো তাহলে ওখানে থেকে যেন নামায় নিতে পারে। আমারগুলো কোথায় আছে ওটা আমারটা খুঁজতে হবে, বুঝছো? আচ্ছা, মাই স্কিম সহ দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দাও, মার্ক স্কিম দেখেও তো অনেক কিছু শেখা যায় আর কি, যে একটা জায়গা আটকায় গেল দেন ওটা দেখলে শিখতে পারবে।
ওকে, আমাদের কি ভার্নিয়ার কোইন্সিডেন্স আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আছে? এগুলা এখন আর নাই। ভার্নিয়ার কনস্ট্যান্ট ওইগুলা জিনিসগুলা নাই বলতে কি, এটা ল্যাব যখন করবা, ল্যাব করলে পরে তখন ওরকম শিখা যাইতো, বাট আমরা আলাদা করে জাস্ট জেনে রাখছি ভার্নিয়ার ক্যালিপারের ওই কনস্ট্যান্টের ভ্যালু কত, এগুলা কত, এইসব। আচ্ছা, ওকে দেন, সো তাহলে আর যদি কোনো প্রবলেম না থাকে তো তাহলে আমরা ক্লাস এখানের মধ্যে শেষ করব। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।